আসসালামু আলাইকুম। আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়বো। আমাদের আজকের ইউনিট হচ্ছে ইউনিট 2, সফটওয়্যার এবং প্রোগ্রামিং। এখানে আমরা দুইটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন পড়ে ফেলছি অলরেডি। ভিপিএন পড়ছি, তারপরে হাই লেভেল ভাষা কি খুব সুন্দর করে পড়ছি। এগুলো আমাদের পরীক্ষায় আসলে লিখতে পারবো। আচ্ছা, এখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জন্য আছে। আমরা আজকে খুব ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ট্রিপল স্টার সাজেশনের অষ্টম ব্যাচের জন্য দেখেন, কম্পিউটারে অপারেটিং সিস্টেমকে অপারেটিং সিস্টেমের কার্যাবলী আমরা জানি, আর সর্বাপেক্ষা প্রয়োজনীয় পিসি সফটওয়্যার টুলের নাম এবং বর্ণনা, এই দুটা প্রশ্ন আমরা পড়তে চাই। পাশাপাশি একটা প্রশ্ন আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, ধারণাগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এটাও ডাবল স্টার। তো মোটামুটি এই প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা পড়ার পরে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে 9 এবং 10টা আমরা পড়ে ফেলবো, আর সময় না থাকলে এটাই লাস্ট। দেখেন 6 নাম্বার প্রশ্ন। এই 5 নাম্বার প্রশ্নটা যেমন আমরা একটু বুঝে পড়ছিলাম, আমাদের আয়ত্তে চলে আসছে। 6 নাম্বারটা বুঝে পড়লে আমাদের আয়ত্তে চলে আসবে। 6 নাম্বার প্রশ্নটা একটু জটিল লাগতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন 5 নাম্বারটা আমরা বুঝে ফেলছি। দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বোঝায়? আমরা বারবার একটা জিনিস বলছিলাম যে আধুনিক প্রোগ্রামিং ধারণাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? তো আমরা সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই এখন পড়ব। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কাকে বলে এবং এই ধারণাগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? তো প্রথমে সংজ্ঞা, প্রথম প্যারাগ্রাফে, এরপরে এর ধারণা বা মূল বৈশিষ্ট্য। মূল বৈশিষ্ট্যটা একটু যদি আপনাদের দেখাই, মূল বৈশিষ্ট্য হচ্ছে ক্লাস এবং ইনহেরিটেন্স। এই দুইটা ভিত্তির উপর আমরা ক্লাস সম্পর্কে একটু দুইটা প্যারাগ্রাফ লিখবো, ইনহেরিটেন্স সম্পর্কে দুইটা প্যারাগ্রাফ লিখবো। এখন ক্লাস ইনহেরিটেন্স যদি আমরা একটু না বুঝি তাহলে আমরা কোনোভাবে এগুলো পড়ে আমরা লিখতে পারবো না। আর পরে আমরা এই লাস্ট প্যারাগ্রাফটা উপসংহার অথবা উপসংহার হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা লিখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ওওপি, পরীক্ষায় ওপিও আসতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন এক ধরনের প্রোগ্রামিং পদ্ধতি যেখানে ডাটা এবং কার্যপ্রণালী বা ফাংশন, এই দুইটি উপাদান একত্রিত করে একটি অবজেক্ট আকারে সংগঠিত করা হয়। এই বাক্যটা আমরা আরেকবার পড়ি, তারপরে ভিতরে অনেক কিছু আছে পড়ার পড়ব। আবার বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন এক ধরনের প্রোগ্রামিং পদ্ধতি যেখানে, এই প্রোগ্রাম কি আমরা আগে পড়ছি, নতুন করে প্রোগ্রাম কি আমাদের এটা এখন পড়বো না। প্রোগ্রামিং পদ্ধতি যেখানে ডাটা মানে কি আমরা জানি, যেটা কাঁচা তথ্য বা 2-4 গাণিতিক তথ্য, সেটা হচ্ছে ডাটা, এবং কার্যপ্রণালী বা ফাংশন বুঝতে পারছি আমরা। এই ডাটা এবং কার্যপ্রণালী বা ফাংশন, এই দুটা উপাদানকে একত্রিত করে একটা অবজেক্ট আকারে সংগঠিত করা হয়। ঠিক আছে? এখন আমাদের প্রথমে জানতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি। এটা তো অলরেডি বলে দেওয়া হয়েছে যে ডাটা এবং ফাংশনকে একত্রিত করে অবজেক্ট আকারে সংজ্ঞায়িত করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। ঠিক আছে? মোট কথা, আপনি এই প্রোগ্রামকে বাস্তব জগতের মডেলের মতো বিবেচনা করে ডিজাইন করতে পারেন, একটা অবজেক্ট হিসাবে ফুটিয়ে তুলতে পারেন। মনে করেন আমরা আগের প্রশ্নে জেনেছি যে আধুনিক সফটওয়্যার বা আধুনিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মোট কথা, আধুনিক সফটওয়্যারের যে ধারণা বা যে ডেভেলপমেন্ট হচ্ছে সারা বিশ্বে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওরিয়েন্টেড শব্দের অর্থটা কি? একটা নির্দিষ্ট দিক, নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট উদ্দেশ্য, সেটার দিকেই আমাদের কেন্দ্রীভূত করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। বুঝতে পারছেন? এই জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হলো নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে, নির্দিষ্ট দিকের দিকে, নির্দিষ্ট একটা উদ্দেশ্যের দিকে আমাদের এগিয়ে নেয়। বুঝতে পারছেন? বা একটা অবজেক্ট হিসাবে সফটওয়্যার তৈরি করে বা প্রোগ্রামটা করা হয়, এই আর কি যা বললাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার, যে কথাটা বারবার আসতেছে, সেটা হলো অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্টটা, এখানে অবজেক্ট বলতে আমরা নানানভাবে নানান কিছু বুঝতে পারি, কিন্তু এইখানে আপনাদেরকে বুঝতে হলে, অবজেক্ট বুঝতে হলে একটা জিনিস জানতে হবে, সেটা হলো ক্লাস আর অবজেক্ট। অবজেক্ট বুঝতে হলে দুটো জিনিস জানতে হবে, একটা হলো ক্লাস আর একটা হলো অবজেক্ট। ঠিক আছে? অবজেক্ট হলো মনে করেন কোন ক্লাসের বাস্তব রূপ। এখন ক্লাসটা কি? ক্লাস হচ্ছে একটা নকশা বা সাজ, ইংরেজিতে যেটাকে আপনি বলতে পারেন ব্লু প্রিন্ট। এখন আমি যদি এখানে গাড়ির এক্সাম্পল আছে, আমি গাড়ি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা আমি নিজেও বুঝি, সেটা হলো একটা গাড়ি
সেটার ক্লাসটা হলো নকশা বা সাজ। যেমন গাড়ি সব সময় সামনে ব্রেক থাকে, ড্রাইভারের বসার জায়গা থাকে, গাড়িটা চলে, গাড়ির সমস্ত গাড়ি, রিক্সারও যে মৌলিক বিষয়, ওই মাইক্রোবাস, ওই কোটি টাকার গাড়িরও সে একই, কিন্তু ধ্যান ধারণা কিন্তু এক, যে গাড়ি ড্রাইভার চালাবে, গাড়ির গতি থাকবে, ব্রেক থাকবে, ঠিক কিনা বলেন? তো এই মৌলিক বিষয়টা হলো নকশা বা ছাঁচ, যেটাকে ব্লু প্রিন্ট বলা হয়। আর অবজেক্টটা হলো সেই নকশার মধ্যে যে বাস্তব জিনিসটা ঢুকাই দিছেন, সেটা হলো অবজেক্ট। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এই যে যে ক্লাস, সেই ক্লাসের যে বাস্তব জিনিস সেটা হলো অবজেক্ট। তাহলে ক্লাস এবং অবজেক্ট এই দুইটা মিলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা তৈরি হবে। তাহলে আপনি বুঝতে পারছেন অবজেক্টটা কি? আমি যদি বুঝে থাকেন তাহলে আমরা এই প্যারাগ্রাফটা আবার পড়ি, তাহলে আমাদের মুখস্থ হবে সহজে, যেহেতু আমরা বুঝছি ভিতরে অনেকগুলো শব্দ, অনেকগুলো টার্ম, ঠিক না? দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন এক প্রোগ্রামিং পদ্ধতি যেখানে ডাটা এবং কার্যপ্রণালী বা ফাংশন, এই দুইটি উপাদানকে একত্রিত করে একটি অবজেক্ট আকারে সংগঠিত করা হয়। আবার পড়ি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে দুইটা জিনিস, ডাটা এবং কার্যপ্রণালী বা ফাংশনকে একত্রিত করে একটি অবজেক্ট আকারে সংগঠিত করা হয়। শেষ। অর্থাৎ প্রতিটি অবজেক্ট একটি নির্দিষ্ট জিনিস বা ধারণাকে প্রতিনিধিত্ব করে, যার নিজস্ব বৈশিষ্ট্য ও আচরণ থাকে। অর্থাৎ প্রতিটি অবজেক্ট, এই যে অবজেক্ট, আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে অবজেক্টটা হলো একটা ক্লাসের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যে জিনিসগুলো গাড়িটাকে নকশা থেকে বাস্তব জিনিস তৈরি করে বাস্তব রূপ দেয়, সেটা হলো অবজেক্ট। তো এখানে বলছে কি, অবজেক্ট আকারে সংগঠিত করা হয়, অর্থাৎ প্রতিটি অবজেক্ট একটি নির্দিষ্ট জিনিস বা ধারণাকে প্রতিনিধিত্ব করে। যেমন গাড়ি চলবে, গাড়িটা যদি চলে, ড্রাইভিং যদি করা যায়, তাহলে ওই মূল জিনিসটাই হলো অবজেক্ট, যার নিজস্ব বৈশিষ্ট্য আছে, গাড়ি চলার নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব আচরণ থাকে। তাহলে দুইটা, দ্বিতীয় প্যারাগ্রাফ, দ্বিতীয় বাক্য বুঝতে পারছেন সবাই? এভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট আরো কাঠামোগত হয়, এভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট আরো কাঠামোগত হয়, সহজবোধ্য হয়, পুনঃব্যবহারযোগ্য হয়। এভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট কি হয়? আরো কাঠামোগত হয়, সহজবোধ্য হয়, পুনঃব্যবহারযোগ্য হয়। সহজভাবে বলা যায় ওওপি মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সমান ডাটা যোগ কার্যপ্রণালী যোগ সম্পর্কযুক্ত গঠন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে পুরোটাই দিবেন, আপনি বারবার পড়বেন, আপনি তো বুঝে গেলেন, ঠিক না? এইভাবে বারবার পড়বেন, কোন লাইনের পরে কোন লাইন লিখে দিবেন। আচ্ছা, তা এভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টে, সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে কি, এই যে আমি যে পড়াইতেছি, যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন পিডিএফ ভিউয়ার, এখানে এই যে ব্রাউজার, এটা কিন্তু সফটওয়্যার। এই সফটওয়্যারটা তো এইভাবে বিভিন্ন ভাবে ডেভেলপ হয়ে আজকে আমাকে দেখাচ্ছে, ঠিক না? আমি সবকিছু করতে পারতেছি এখানে। তাহলে এই সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে আরো কাঠামোগত করবে, সহজবোধ্য করবে, পুনঃব্যবহারযোগ্য করবে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড বা ওওপি, সহজভাবে বলা যায় ওওপি হলো কি কি, মুখস্থ করেন, ডাটা যোগ কার্যপ্রণালী যোগ সম্পর্কযুক্ত গঠন। ডাটা যোগ কার্যপ্রণালী যোগ সম্পর্কযুক্ত গঠন। সহজভাবে বলা যায় ওওপি সমান ডাটা যোগ কার্যপ্রণালী যোগ সম্পর্কযুক্ত গঠন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্য বা ধারণা সমূহ পড়বো। ওওপি এর ভিত্তি দুটি মূল ধারণার উপর দাঁড়িয়ে আছে। কয়টি? দুটি মূল ধারণার উপর দাঁড়িয়ে আছে, একটা হলো ক্লাস, একটা হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স আর একটা হলো ক্লাস। ক্লাস কি আমরা অলরেডি পড়ছি, ইনহেরিটেন্স কি পড়বো। তাহলে এটুকু একটু মুখস্থ করেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্য বা ধারণা কয়টা জিনিসের উপর প্রতিষ্ঠিত? দুইটা, একটা হলো ক্লাস, একটা হলো ইনহেরিটেন্স। এই দুইটা জিনিস একটু মুখস্থ করেন, ক্লাস আর ইনহেরিটেন্স। তাহলে আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি ক্লাস কি, নতুন করে আবার বলতে হবে? বলতে হবে না। তারপরেও বলি, যদি আপনি ক্লাস হিসেবে এক্সাম্পল গাড়ির কথা বলছিলাম, পুরো গাড়িটা হলো একটা ক্লাস বা একটা সাজ বা একটা নকশা বা একটা ব্লু প্রিন্ট, ঠিক আছে? এখন আমরা তাহলে ইনহেরিটেন্সটা কি এটা একটু দেখবো। দেখেন, দেখেন, আমার মুখে দিও না, কি মুখে দেয় না, আচ্ছা দেখেন, ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স হলো এমন একটা প্রক্রিয়া, মনোযোগ দিয়েন, যার মাধ্যমে আমি একটু আগে যে ক্লাসের কথা বলছিলাম,
বা ক্লাসের আবার কিন্তু সাব ক্লাস হয়। যেমন ক্লাস যদি বলি পৃথিবীর সমস্ত গাড়ি, এখন এই ক্লাসের আবার সাব ক্লাস থাকতে পারে না? তো ইনহেরিটেন্স হলো একটা ক্লাস বা সাব ক্লাস অন্য একটি ক্লাসের বৈশিষ্ট্য বা আচরণ ধারণ করে উত্তরাধিকার সূত্রে পায়, সেটা হলো ইনহেরিটেন্স। যেমন মনে করেন গাড়ি, একটা গাড়ির ধারণা থেকে আরো অনেক গাড়ির ধারণা তৈরি হয় না? এটা হলো ইনহেরিটেন্স। বুঝতে পারছেন? আবার যদি আপনি ধরেন যে নতুন কোন ক্লাসকে পুরনো ক্লাসের রূপ দিবেন বা পুরনো ক্লাসের কোড পুনরায় আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি এটাকে ইনহেরিটেন্স হিসেবে অভিহিত করতে পারেন। আমি যদি এক্সাম্পল দেই, তাহলে আমি গাড়ির কথা যেহেতু বলতেছি, মনে করেন গাড়ি, গাড়ি বা কার, এটা কিন্তু মৌলিক কথা। পৃথিবীর সমস্ত গাড়ির মধ্যে, সে রিক্সা, সাইকেল সবই, ঠিক আছে? এখন এই গাড়ির থেকে যদি ইলেকট্রিক কার নামে একটা সাব ক্লাস তৈরি করি, তাহলে পারি না? তাহলে প্যারেন্ট ক্লাস কোনটা? কার। চাইল্ড ক্লাস কোনটা? ইলেকট্রিক কার। প্যারেন্ট ক্লাস এর যে ড্রাইভ মেথডটা, যে গাড়ি যে চালায়, সেটা কিন্তু ওই ইলেকট্রিক কারেও চালানোর ধারণা আছে, ওই আপনার অন্য সমস্ত গাড়িতে চালানোর মেথডটা আছে না? অর্থাৎ আপনি যদি ইনহেরিটেন্সের মাধ্যমে নতুন নতুন মেথড যোগ করতে পারবেন, নতুন নতুন চেইন জানতে পারবেন, কিন্তু মূল ক্লাসটা বা প্রিন্ট নকশাটা কিন্তু গাড়ি। বুঝতে পারছেন? তাহলে ইনহেরিটেন্স এবং গাড়ি কি আপনি বুঝতে পারছেন? মোট কথা, আমরা উত্তরাধিকার সূত্রে যা কিছু পাই সেটা হলো ইনহেরিটেন্স। বুঝতে পারছেন? বাবার যে আচরণ আমি ধারণ করি সেটা হলো ইনহেরিটেন্স। বুঝতে পারছেন? তো যাই হোক, এবার আমরা ইনহেরিটেন্স যদি বুঝে ফেলি আর ক্লাস যদি বুঝে ফেলি, তাহলে আমরা ক্লাস এবং ইনহেরিটেন্সের দুইটা প্যারাগ্রাফ পড়বো। পড়ার পরে আমরা উপসংহারে চলে যাব, আর এই প্রশ্নটা আমাদের হয়ে যাবে। আচ্ছা দেখেন, ক্লাস গাড়ি দিয়ে বুঝবেন। এখানে গাড়ির এক্সাম্পল আছে, গাড়ি দিয়ে আপনাকে প্রথম থেকে বোঝাচ্ছি, গাড়ি দিয়ে লেখা। দেখেন, ক্লাস হলো এক ধরনের নকশা বা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট, যার মাধ্যমে অবজেক্ট তৈরি করা হয়। আমি অলরেডি এত আলোচনায় কিন্তু এই লাইনটা আমরা বুঝে ফেলছি, নতুন করে বোঝার দরকার নাই। ক্লাস হলো এক ধরনের নকশা যার মাধ্যমে কি হয়? অবজেক্ট তৈরি হয়। অবজেক্টটা কি? এই যে ড্রাইভিং করবেন, এটা হলো অবজেক্ট। আচ্ছা, এবার আমরা উদাহরণে চলে যাই। দেখেন একটা জিনিস, উদাহরণ ব্যাখ্যা। ইনহেরিটেন্স ও উদাহরণ ব্যাখ্যা। প্রথমে ইনহেরিটেন্স এবং ক্লাসের সঙ্গে দিবেন উদাহরণ ব্যাখ্যা। প্রশ্নের কাঠামোটা মনে রাখেন। ক্লাস হলো এক ধরনের নকশা বা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট, যার মাধ্যমে অবজেক্ট তৈরি করা হয়। উদাহরণটা কি? গাড়ি নামের একটি ক্লাসের মধ্যে গতি আছে, রং আছে, মডেল আছে। আবার পড়ি, গাড়ি একটা ক্লাস, এটার মধ্যে গতি আছে, রং আছে, মডেল আছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, কিন্তু চালানো বা ব্রেক করা ইত্যাদি কার্যপ্রণালীও থাকবে। বুঝতে পারছেন? তার মানে গাড়ির মধ্যে নকশা গাড়ি, আর এর মধ্যে আবার রং, এগুলো নকশা, ডিজাইন, এগুলো নকশা, কিন্তু এর মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হলো কি? চালানো বা ব্রেক করা। এগুলো হলো কার্যপ্রণালী। বুঝতে পারছেন? বা অবজেক্ট। আচ্ছা, এবার ব্যাখ্যাটা কি? প্রোগ্রামিং এর ক্লাস বলতে বোঝায় এমন একটি প্রোগ্রামিং এর ক্লাস করে না, যারা সফটওয়্যার বানানো শিখবে বা ওয়েবসাইট বানায়, তারা কিন্তু প্রোগ্রামিং এর ক্লাস করে, সেই ক্লাসের কথা বলা হচ্ছে। আপনি এখানে ব্যাখ্যা হিসেবে বোঝেন এটা। প্রোগ্রামিং এর ক্লাস বলতে বোঝায় এমন একটি সংগঠন যেখানে একই ধরনের অবজেক্ট গুলো একত্রে থাকে। বুঝতে পারছেন? আপনি কিন্তু, আমি এখানে উল্টা বলছি, ভুল হয়েছে আমার কথাটা। প্রোগ্রামিং এর ক্লাস বলতে প্রোগ্রামিং এর ক্লাস বুঝেন না। এই প্রোগ্রামিং এ ওই ক্লাসটা কি, যে ক্লাসটা আপনাকে এখানে মিনিং করাচ্ছি, সেটা কি? সেটা হলো এমন একটি সংগঠন যেখানে একই ধরনের অবজেক্ট গুলো একত্রে থাকবে। প্রতিটি ক্লাসে কিছু কিছু ভেরিয়েবল থাকবে বা ফাংশন থাকবে। বুঝতে পারছেন? মনে করেন ক্লাসের মধ্যে, ক্লাস হলো একটা নকশা, তো এখন নকশার মধ্যে গাড়ি, কিন্তু গাড়ির মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের ড্রাইভিং মেথড থাকে, এগুলো কিন্তু কমন। ঠিক আছে? সব গাড়ির মধ্যে থাকে। আমরা ইনহেরিটেন্সের মধ্যে গাড়িটাকে বাইকে যাব, কারে যাব, ট্রেনে যাব, অন্যান্য গাড়িতে যাব ইনহেরিটেন্সের মধ্যে, কারণ ইনহেরিটেন্স হলো উত্তরাধিকার সূত্রে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করবে বা চেঞ্জ আসবে। ঠিক আছে? আর ক্লাসটা হলো যে মূল যে নকশা বা ব্লুপ্রিন্ট, সেটা। তা আমরা এখানে উদাহরণে কি লিখবো আবার পড়ি। দেখেন, গাড়ি নামে একটি ক্লাস থাকবে যেখানে গতি থাকবে, রং থাকবে, মডেল থাকবে এবং চালানো বা ব্রেক করা ইত্যাদি কার্যপ্রণালী থাকবে। তাহলে গাড়ি হলো ক্লাস, আর গতি, রং, মডেল থাকবে, আর কার্যপ্রণালী হলো চালানো বা ব্রেক। ব্যাখ্যাটা হলো, প্রোগ্রামিং এর ক্লাস বলতে আমরা এমন একটি প্রোগ্রামিং এর ক্লাস বলতে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ক্লাসটা কি? এই ক্লাসটা হলো এমন একটি সংগঠন যেখানে একই ধরনের অবজেক্ট গুলো একত্রিত থাকবে। প্রতিটি ক্লাসে কিছু ভেরিয়েবল থাকবে
এবং ফাংশন মেথড থাকবে। প্রতিটি ক্লাসে কিছু ভেরিয়েবল থাকে, ফাংশন মেথড। ভেরিয়েবল কি মানে একটা গাড়ি যদি ধরেন তাহলে গাড়ির বিভিন্ন গাড়ি আছে, বিভিন্ন ক্লাসিফিকেশনের গাড়ি আছে, তার মানে কি কিছু ভেরিয়েবল থাকবে এবং বিভিন্ন ধরনের ফাংশন থাকবে। এই দুটো জিনিস ভেরিয়েবল এবং ফাংশন, ঠিক আছে? তাহলে ক্লাসের পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন? আমি যদি একটু মুখস্থ নিজের ভাষায় বলি তাহলে আপনাদের বোধহয় ভালো হবে। দেখেন, ক্লাস হলো এক ধরনের নকশা বা ব্লু প্রিন্ট যার মাধ্যমে অবজেক্ট তৈরি করা হয়। প্রোগ্রামিং এর ক্লাস বলতে এমন ক্লাসকে বোঝায় যেখানে একই ধরনের অবজেক্ট গুলো একত্রে থাকে, প্রতিটি ক্লাসে আবার কিছু ভেরিয়েবল থাকে এবং ফাংশন থাকে। উদাহরণটা হলো গাড়ি নামের একটি ক্লাসের মধ্যে গতি আছে, রং আছে, মডেল আছে এবং এর অবজেক্ট গুলো হলো ব্রেক করা বা ড্রাইভিং করা বা চালানো, ব্রেক করা, ঠিক আছে? তাহলে আশা করি আমার হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ইনহেরিটেন্সে। ইনহেরিটেন্সটা কি একটু বোঝার চেষ্টা করেন। ইনহেরিটেন্স শব্দটা কি আমরা আগেই বুঝে ফেলছি, বলছি আপনাদেরকে। এখন এখানে আছে ইনহেরিটেন্স হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ক্লাস অন্য একটি ক্লাসের বৈশিষ্ট্য, প্রপার্টিস বা কার্যপ্রণালী, মেথডস উত্তরাধিকার সূত্রে পায়। একটু আগে যা বলছিলাম তাই। ইনহেরিটেন্স হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ক্লাস অন্য একটি ক্লাসের বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে পায়। বুঝতে পারছেন? বৈশিষ্ট্য বা কার্যপ্রণালীগুলো সে উত্তরাধিকার সূত্রে পায়, অর্থাৎ প্রপার্টিস এবং মেথডস কিভাবে পায়? উত্তরাধিকার সূত্রে পায়। তাই একটাই বাক্য এখানে, ইনহেরিটেন্স। এবার আমরা ব্যবসায় যাব, এতে কোড পুনরায় লেখার প্রয়োজন হয় না। মনে করেন গাড়ির এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝাই, একটা গাড়ি, সেখানে গাড়ির যে ড্রাইভিং বা গাড়ির যে ব্রেক ট্রেক, এই যে মেথড গুলো, সামনে লাইট থাকবে, সামনে গ্লাস থাকবে, এই জিনিসগুলো নতুন করে আপনাকে কোড করতে হবে না, ধারণা ডেভেলপ করতে হবে না, এটা আগের থেকেই জানা। এখন আপনি করতে পারেন কি, বিভিন্ন জেনারেশনের নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন গাড়ি তৈরি করতে পারেন, কিন্তু আপনাকে ওই সামনের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো আছে, গাড়ির যে মৌলিক বৈশিষ্ট্য, ব্রেক, ইঞ্জিন, তেল, এইগুলো কিন্তু আপনারা ডিজাইন করতে হচ্ছে না। তার মানে এইগুলো আপনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন। বুঝতেছেন? অর্থাৎ যদি আমরা এখানে যেহেতু আমরা গাড়ির কথা বলতেছি না, জাস্ট এক্সাম্পল দিছি, আপনারা আবার গাড়ি বানানোর কথা ভাবেন না। সফটওয়্যার বানানোর কথা, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের প্রোগ্রামের কথা বলছি। তো এখানে যেহেতু এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা, মনে করেন একটা ব্রাউজার বানাবেন, এখন ব্রাউজারের মৌলিক জিনিসগুলো কিন্তু আপনার আগে থেকে জানা, আপনি মৌলিক জিনিসগুলো বানাইতে নাই, তারপর এখানে একটা নতুন করে একটা টুল দিলেন যে হয়তো কোন ব্রাউজারে নাই, যেটা হয়তো অপেরাতে নাই, ফায়ারফক্সে নাই। বুঝতে পারছেন? তো ওই নতুন জিনিসটা হলো আপনার নতুনত্ব যোগ করলেন, আর যে মূল যে বিশিষ্ট সেটা উত্তরাধিকার সূত্রে আপনি পেলেন। উদাহরণ হিসাবে যদি দেখেন, এখানে তখন আপনার নতুন করে কোড লেখার প্রয়োজন হয় না, ফলে সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় লম্বা আছে। বুঝতে পারছেন? উদাহরণটা কি দেখেন, ভেহিকল নামের একটি সুপার ক্লাস থাকে। যদি ভেহিকল হলো সুপার ক্লাস, ভেহিকল মানে সব ধরনের গাড়ি, ঠিক আছে? তো এখান থেকে কার এবং বাইক দুইটা ক্লাস নিতে পারি আমরা। ভেহিকল মানে সব ধরনের গাড়ি, এখান থেকে এটা হলো সুপার ক্লাস। এখান থেকে আমরা একটা ক্লাস, জি বাবা কলে নেব, আমি ক্লাস পাচ্ছি না, একটু পরে, তারপরে নেই। আচ্ছা নেব, এখন নেব। দেখেন, ভেহিকল একটি সুপার ক্লাস থাকে, এখান থেকে পানি দেখো হাতে থেকে, তাহলে রেখে আসো। দেখেন, এখানে ভেহিকল হলো সুপার ক্লাস, মানে পৃথিবীর সব গাড়ি মনে করেন। এখন এখান থেকে একটা ক্লাস হলো কার আর একটা হলো বাইক। বাইক মানে কি বুঝতে পারলাম আমরা? মোটর বাইক, কার, হ্যাঁ গাড়ি। ভেহিকল থেকে এই জিনিসগুলো আসতো, তার মানে আমরা ইনহেরিটেন্স সূত্রে দুটা জিনিস পাইছি আমরা। বুঝতে পারছেন? উদাহরণ প্লাস ব্যাখ্যা, তো এই দুইটা জিনিস আপনারা এভাবে যেভাবে বুঝলেন, ভিডিওটা দেখেন, যদি না বুঝে থাকেন এভাবে লিখবেন। আচ্ছা, এবার আমরা এটুকু পড়বো, এটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটুকু পড়ি। এখন কথা হচ্ছে, যদি আপনি চান যে লাস্টের প্যারাগ্রাফটাকে দিবেন না, অথবা ছোট করে দিতে পারেন, এখানে কিছু টার্ম এবং শব্দ আছে, আমি ইচ্ছা করে এটা রাখছি কারণ এটা দরকার আছে। দেখেন, অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে এই টার্মগুলো আপনাদের লাগবে। বাবা পানি দিও না। দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো সফটওয়্যার উন্নয়নের এমন এক, এটার ভিতরে পানি দিলে নষ্ট হয়ে যাবে, চালাইতে পারবো না, বুঝছো? দিও না। দেখেন, আমার হাতে দাও। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি হলো সফটওয়্যার উন্নয়নের এমন এক আধুনিক পদ্ধতি বা প্রোগ্রামিংকে বাস্তব জগতের সাথে মিলিয়ে আনে। তাহলে এই বাক্যটা আপনি অবশ্যই বুঝলেন এবং দিবেন। আমি এই বাক্যটা আবার বলি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো সফটওয়্যার উন্নয়নের এমন এক ধারণা বা এমন এক আধুনিক পদ্ধতি যা প্রোগ্রামিংকে কি করে, যা প্রোগ্রামিংকে আধুনিক ধারণার সাথে মিলিয়ে আনে, বাস্তব জগতের ধারণার সাথে মিলায়। আচ্ছা, এর ক্লাস, অবজেক্ট, এর ক্লাস, আমরা ক্লাস সম্পর্কে আগেই জানি।
বাবা 5টা মিনিট আমি ক্লাসটা করাই না। আচ্ছা একটু আপনারা, আমি লাস্ট প্যারাগ্রাফটা পড়বো, আপনারা একটু মনোযোগ দিবেন। দেখেন, আচ্ছা দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি হলো সফটওয়্যার উন্নয়নের এমন এক আধুনিক পদ্ধতি যা প্রোগ্রামিং কে বাস্তব জগতের সাথে মিলিয়ে আনে। আপনার যদি কঠিন মনে হয়, জাস্ট এই প্যারাগ্রাফটা, এই বাক্যটা মনে রাখেন, জাস্ট এই বাক্যটা, ক্লিয়ার? এই একটা বাক্য উপসংহার হিসেবে লেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো সফটওয়্যার ধারণার এমন এক পদ্ধতি যা প্রোগ্রামিং কে বাস্তব ধারণার সাথে মিলিয়ে দেয়। এতটুকু লিখলে ভূমিকা শেষ। আর এতটুকু লেখার পর আপনি যদি চান যে মাঝের প্যারাগ্রাফটা বাদ দিয়ে লিখবেন, এটা মনে রাখবেন, আজকের অধিকাংশ প্রোগ্রামিং ভাষা সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি হ্যাশ, সুইফট, কোটলিন, এগুলো জাস্ট মুখস্থ করেন। এগুলো হলো প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং এর বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যার, ঠিক আছে? এগুলো আপনার ভিতরে কি আছে মুখস্থ করতে হবে না, জানতে হবে না, আপনি জাস্ট মুখস্থ করেন। ইত্যাদি ওওপি ধারণার উপর ভিত্তি করে তৈরি। আধুনিক প্রোগ্রামিং ভাষাগুলো কি কি? সি ডাবল প্লাস, জাভা, পাইথন, কোটলিন, সুইফট, সি হ্যাশ। যারা এগুলো জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা জাস্ট মুখস্থ করেন। সি হ্যাশ হ্যাশ, সি ডাবল প্লাস, জাভা, পাইথন, সি হ্যাশ, সুইফট, কোটলিন ইত্যাদি ওওপি ধারণার উপর ভিত্তি করে তৈরি। তাহলে জাস্ট এখানে দুইটা বাক্য, প্রথমটা এবং লাস্টেরটা আমরা মুখস্থ করে ফেলছি। আর মাঝে কি আছে? মাঝে বেশি কিছু নাই। ওওপিটা ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, এই তিনটা জিনিস আমরা আগেই পড়ছি। এনক্যাপসুলেশন এবং পলিমরফিজম, যদি দুটো শব্দ কঠিন মনে হয় দুটো বাদ দিয়ে এই তিনটা শব্দ লিখবেন। ইত্যাদি ধারণাগুলোকে সফটওয়্যারকে সহজবোধ্য, পুনর্ব্যবহারযোগ্য, নিরাপদ ও কার্যকর করে তোলে। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে যে সফটওয়্যার আপনি তৈরি করবেন, সেখানে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, এই ধারণাগুলো সফটওয়্যারকে সহজবোধ্য করে, পুনর্ব্যবহারযোগ্য করে, নিরাপদ করে, কার্যকর করে। কি করে? সফটওয়্যারকে ব্যবহারযোগ্য করে, পুনর্ব্যবহারযোগ্য করে, নিরাপদ করে, কার্যকর করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে সবই পারলাম। জাস্ট এনক্যাপসুলেশন এবং পলিমরফিজম কি, এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন আছে। কিন্তু আমি যদি আপনাদের জাস্ট এনক্যাপসুলেশনটা কি যদি একটু বলি, মনে করেন আমরা ডেটা বা প্রাথমিক যে তথ্য উপাত্ত, ঠিক আছে, জানি, এই ডেটার উপর কাজ করা ফাংশন গুলোকে, যতগুলো ফাংশন বা মেথড থাকবে, একসাথে একটা ইউনিটে বা একটা ক্লাসের ভেতরে যদি আমরা আবদ্ধ করি, ঠিক আছে, তাহলে এটাই হলো এনক্যাপসুলেশন। বুঝতে পারছেন? এনক্যাপসুলেশনটা কি? একটা ক্যাপসুল, আমরা ক্যাপসুলের মধ্যে ওই যে এই যে মহাকাশে যে ইয়াটা যায়, যারা ফিরে আসে তারা কিন্তু ক্যাপসুলের মধ্যে ওই যে আটলান্টিক মহাসাগরে পড়লো কয়েকদিন আগে আমাদের, আমরা খবর দেখলাম, মনে আছে? তো ওইটা কিন্তু একটা ক্যাপসুল। তো এই ক্যাপসুল এনক্যাপসুলেশনটা কি? টোটাল ডাটা এবং ডাটার উপর ভিত্তি করে যতগুলো ফাংশন কাজ করবে, ডাটা মানে তথ্য, তথ্যের উপর ভিত্তি করে যতগুলো ফাংশন কাজ করবে, তাদেরকে যদি একসাথে একটা ইউনিটে বা একটা ক্লাসের ভেতরে যদি আবদ্ধ করেন, তাহলে এই যে বাইরের হস্তক্ষেপ থেকে যে সে লুকিয়ে থাকলো বা তাকে আবদ্ধ করে রাখলেন, সুরক্ষিত রাখলেন, এটাই হলো এনক্যাপসুলেশন। বুঝতে পারছেন? ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি ক্লিয়ার ভাবে একটু বলি, যে আমাদের যে আমাদের মোবাইলটা আমরা ব্যবহার করি, আমরা উপর দিয়ে কি দেখি? এসএমএস আসছে দেখতেছি, কল দেখতেছি, কিন্তু ভিতরে কত কিছু লুকানো। ভিতরের সফটওয়্যারকে আপনি হাত দিতে পারলেন না। তাহলে এনক্যাপসুলেশনের মধ্যে মোবাইলের সমস্ত ফাংশন লুকানো আছে, ল্যাপটপের সমস্ত ফাংশন লুকানো আছে। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটার বাইরে কত কিছু, এই যে দেখেন, এই যে একটা চিহ্ন আমি দেখাচ্ছি, এই যে এটা করতে যে কত কোডিং করা লাগছে, কত কিছু করা লাগছে, সব কি আমরা দেখতে পাচ্ছি? সব দেখতে পাচ্ছি না। ভিতরে কিন্তু মানে একটা এলোমেলো জগৎ, আমরা দেখলে ভয় পেয়ে যাবো। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের সামনে নাই। আমরা উপর দিয়ে একটা সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, ঠিক না? এটা হলো ইনক্যাপসুলেশনের মধ্যে এই সবকিছু ঢাকা। আর পলিমরফিজমটা হলো, পলিমরফিজমটা কি? এই শব্দের শব্দগত অর্থটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার বিষয়টা বোঝা হবে। যেমন অনেক রূপ বা বহুরূপতা, আমরা বলি না বহুরূপী, ঠিক আছে? বহুরূপ একটা নামের বা একই ধরনের ফাংশন বা একই ধরনের অবজেক্টকে বিভিন্ন ভাবে কাজ করতে পারে না? তো বিভিন্ন ভাবে যদি কাজ করে একটা ফাংশন, একটা সফটওয়্যার, তাহলে সেটা হলো পলিমরফিজম। বুঝতে পারছেন? যেমন একজন মানুষ, আমি যদি মানুষের এক্সাম্পল দিয়ে ধরি, যে আমি যদি হাঁটি বা আমি যদি দৌড়াই, তাহলে আপনি মানুষ দৌড়ালেও সেটা রান। আবার যদি একটা ঘোড়া রান করে সেটাও রান, একটা গাড়ি রান করে সেটাও রান। তাহলে নাম, ফাংশনের নাম কিন্তু এক, কিন্তু ধরন কি? আলাদা। তার মানে এই যে বহুরূপতা বা বহুরূপী যে আচরণ বা বহুরূপী যে স্বভাব, সেটাই হলো মানে দৌড়ানো তো একই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নাম, এই যে রূপটা, এটাই হলো পলিমরফিজম। ঠিক আছে? তাহলে আপনার বুঝতে বুঝতে এই প্যারাগ্রাফের সবই বোঝা হয়ে গেল। যদি মনে চায় এই দুটো শব্দ আপনি লাগাই দিলেন, হ্যাঁ, তাহলে আপনার মার্কসটা ভালো আসবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। 30 মিনিট ফুল, 30 মিনিটে আমরা একটা সুন্দর একটা প্রশ্ন
প্রশ্নটা যদিও জটিল, অনেকের কাছে বুঝতে পারবেন না যারা নতুন এই সাবজেক্টে, ঠিক আছে, বা অনেকদিন গ্যাপ দিছেন, তো তাদের জন্য এটা ভালো হবে। আমি চেষ্টা করলাম, এটা আমাদেরও মুখস্থ হয়ে গেলো যারা পরীক্ষা দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট রুটিন অনুযায়ী, শিডিউল অনুযায়ী আমরা পরের ক্লাসে এই প্রশ্নগুলো, অনেক প্রশ্ন আছে, জটিল 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 সহজ প্রশ্ন আছে, আমরা পড়বো। থার্ড সেমিস্টার মোটামুটি এখানে এই অধ্যায়গুলো প্রশ্ন মোটামুটি ছোট আছে, একটু বুঝতে পারলে, মানে প্রশ্ন উত্তর ছোট না, মানে প্রশ্নের সংখ্যা ছোট, সংখ্যা কম, এগুলো আমরা সবই ধীরে ধীরে পড়ে ফেলবো আশা করি। দেখেন 6টা 5-6টা করে প্রশ্ন, বেশি নাই কিন্তু, ঠিক আছে। এখানেও কয়টা, এখানে একটু বেশি অধ্যায়টা। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।